সবাইকে আমন্ত্রণ ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন খেলার দুনিয়া। আপনাদের সাথে আছে আমি কনক মাহমুদ। ক্রীড়াঙ্গনের সাম্প্রতিক ঘটনাগুলো নিয়েই কিন্তু আমাদের এই সাপ্তাহিক আয়োজনে আমরা আলোচনা করে থাকি। আমাদের সাথে আজকে এই স্টুডিওতে যারা আছেন তাদের দেখে বুঝে যাবেনই যে আজকে আমরা কথা বলবো ক্রিকেট নিয়ে। আমাদের আড্ডাটা ক্রিকেট নিয়ে হবে। ক্রিকেটেও তো এখন একেবারে নির্বাচনের একটা আবহ চলছে। এই তো কোয়াব নির্বাচন গতকালকে হয়ে গেল, বিসিবি নির্বাচন কদিন পরে হবে সেটা নিয়েও কিন্তু অনেক তোড়জোড় চলছে, এবং একই সাথে কিন্তু এশিয়া কাপ সেটাও কিন্তু দরজায় করা নাড়ছে। সব কিছু মিলিয়ে মাঠ এবং মাঠের বাইরে ক্রিকেট নিয়ে আমরা আলোচনা করবো। আমাদের সাথে আজকে স্টুডিওতে আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার সেলিম শাহিদ, একই সাথে আছেন আরেকজন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নিয়ামুল রশিদ রাহুল, এবং আছেন তিনিও সাবেক ক্রিকেটার তবে এখন সবচেয়ে বেশি পরিচিত সাংবাদিক এবং ধারাভাষ্যকার হিসেবে মাজহারউদ্দিন অমি। আপনাকে স্বাগত, আপনার সবাইকে স্বাগত আমাদের স্টুডিওতে। দর্শক, আজকে যেহেতু একেবারে ক্রিকেট সংশ্লিষ্ট সব মানুষগুলো আমাদের স্টুডিওতে আছেন, আমরা কিছু প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। উত্তরগুলো হচ্ছে বিসিবি নির্বাচনের আগে কোয়াব নির্বাচন কী বার্তা দিল, একই সাথে বিসিবি নির্বাচন ঘিরে যে গুঞ্জন অভিযোগ রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আর অবশ্যই যেহেতু সাবেক ক্রিকেটাররা আছেনই, নেদারল্যান্ড সিরিজের ফর্মকে এশিয়া কাপেও রাখতে পারবে টাইগাররা, এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব। আমরা আলোচনায় চলে যেতে চাই, শুরুতেই যেতে চাই সেলিম শাহেদের কাছে। সেলিম শাহেদ, কোয়াব নির্বাচনের কথা বলছিলাম, আপনি সভাপতি প্রার্থী ছিলেন, তার আগে আপনি আহ্বায়ক ছিলেন, যে অ্যাডহক কমিটিটা ছিল। সব কিছু মিলে নির্বাচনটা বেশ দারুণ হয়েছে, এবং যে ক্রিকেটাররা এসেছেন ভোট দিতে, আমি যদি বলি নুরুল হাসান সোহানের কথা, তিনি বললেন যে এটা নাকি একেবারে তার প্রথম নির্বাচন বলতে গেলে, মানে সব কিছু মিলে একটা চ্যালেঞ্জ ছিল। সেখানে যদিও সভাপতি হিসেবে দাঁড়িয়েছেন, জিততে পারেননি, কোনটা বেশি ভালো কাজ করছে? নির্বাচনটা ঠিকভাবে হলো সেটা, নাকি জিততে পারলেন না সেটা খারাপ লাগছে, নাকি নির্বাচনটা ঠিকঠাকভাবে হয়ে গেছে সেটা ভালো লাগছে? আসলে সবচেয়ে বড় জিনিস যে আমরা যখন 6 মাস আগে অ্যাজ অ্যাডহক কমিটি হিসাবে আসি, তখন এসে আমরা কোনো কিছু পাচ্ছিলাম না। যে আমাদের কোনো মেম্বার্স লিস্ট বলেন, আমাদের কোনো স্ট্রাকচার বলেন, কোনো প্রসেস বলেন, কিভাবে এটা চলেছে, কোনো ধারাবাহিকতার কোনো কিছু আমরা পাচ্ছিলাম না। ইভেন আমাদের কোনো অডিটেড অ্যাকাউন্টসও ছিল না। ইভেন আমাদের রেজিস্ট্রেশন উইথ সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রি সেটাও একটা গুপলেট সিচুয়েশনের ভিতরে ছিল, কারণ কোনো কিছু সাবমিট করা হয়নি লাস্ট 15 ইয়ার্স। তো ওই সিচুয়েশন থেকে আমাদের ফোকাস পয়েন্ট ছিল যে কী করে আমরা এটা রিকভার করে একটা ইলেকশন করে জিনিসটাকে শেষ করি। তো ওই প্রসেসে আমরা অগ্রসর হই, এবং আমরা ফার্স্ট যে কাজটা করি যে আমরা এনএসসির কাছ থেকে একটা অ্যালটমেন্ট নেই, যে আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস হিসাবে, নাম্বার 1। সেকেন্ড থিং যেটা আমরা করি, আমরা সোশ্যাল ওয়েলফেয়ার থেকে এনশিওর করে যে অ্যাডহক কমিটি ইজ এ লিগাল বডি, এবং আমরা ইলেকশনের জন্য যাচ্ছি সেটা কনফার্মেশন তাদের কাছ থেকে নেই। অ্যান্ড থার্ড যে পয়েন্টটা, আমরা ইলেকশনের জন্য প্রসিড করি। আর আপনার যে সেকেন্ড যে কোয়েশ্চেন অ্যাবাউট ইলেকশন, সেটা হচ্ছে যে কেন ইলেকশন করতে গেলাম? আমার তো দরকার নেই, আমি তো অলরেডি হেডিং দ্য পোস্ট ফর লাস্ট 6 মান্থস। তো দেখি যে ইলেকশনের সময় যখন নমিনেশন ফর্ম হয়, তা 11টা পদের জন্য ঠিক 11 জন নমিনেশন দিয়েছেন। এটা অনেকটা এরকম হয়ে গেল যে আমরা সব কিছু দাঁড় করিয়ে দেখছি যে 11 জনই অটো পাস, পরীক্ষা না দিয়ে আমরা সবাই GPA 5। এই যে কনসেপ্টটা থেকে যাতে আমরা ভবিষ্যতে কখনো না যাই, সেটার জন্য আমরা ইলেকশন করা। ইটস নট দ্যাট যে আমি জেতার জন্য ইলেকশন করেছি, যাতে ইলেকশনটা হয়। কারণ আমাদের কোয়াবের ইতিহাসে কখনো ইলেকশন হয়, আমি আমার জীবন দশায় কখনো কোয়াবের ইলেকশন দেখিনি। আমিও প্রথমবার কোয়াবের ইলেকশনে ভোট দিয়েছি। সো পারপাস ওয়াজ যাতে ইলেকশনটা হয়, এনশিওর করি, এবং ভবিষ্যতে যাতে প্রতিটা পদের জন্য একাধিক পদপ্রার্থী থাকে। কারণ আপনি যদি কম্পিটেন্স বেসড এনভায়রনমেন্ট ক্রিয়েট না করেন, কখনো দক্ষ লোক পাবেন না, সবসময় ইয়েসম্যান অ্যান্ড চামচা টাইপ লোকই পাবেন। অবশ্যই, যেটা আমাদের সব জায়গায় একটা সমস্যা, গণসমস্যা বলতে পারেন। তো এই গণসমস্যা থেকে যাতে আমরা বের হয়ে আসতে পারি, এই কারণে আমি নিজে দাঁড়াই, যাতে একটা কম্পিটিশন হোক, কে জিতুক হারুক ইমেটেরিয়াল ফ্যাক্টর, অন্তত যাতে ইলেকশন প্রসেসটা যাতে জারি হয়। এবং যেহেতু আমি লাস্ট ম্যান ছিলাম ফর্ম উঠানোর জন্য, তার আগের সব পদের জন্য একজন করেই ফর্ম নিয়েছেন, এবং একজন নিয়ে নেওয়ার কারণে অটোমেটিক্যালি ওই জিনিসটা সেখানেই ক্লোজ ডাউন হয়ে যায়। তো ওই ক্লোজ ডাউন হয়ে যাওয়ার কারণে আমাকে বাধ্য হয় প্রেসিডেন্টের ফর্মই নিতে, যাতে একটা ইলেকশন হোক। তো ওই একটা ইলেকশনের জন্যই আমার ইলেকশনে দাঁড়ানো, যাতে দিনের শেষে বলা হয় যে না, কোয়াবের ইলেকশন হয়েছে, এবং ফার্স্ট টাইম হলেও ইলেকশনটা আমরা কমপ্লিট করে হ্যান্ড ওভার করতে পারছি। এই নির্বাচনে তো মোহাম্মদ মিঠুন তিনি জয়লাভ করেছেন, সাম্প্রতিক সময় জাতীয় দলে খেলেছেন, আপনাদের অনুজ, এবং তিনি যে নির্বাচিত হলেন, আপনি তার প্রতিদ্বন্দ্বিতা করেছেন, মানে ফলাফলের পরে তার সাথে আপনার কথা হয়েছে কিনা? এবং এটা আসলে আমাদের বাংলাদেশে যেটা একটা সংস্কৃতি হয়ে যায়, নির্বাচন মানে যিনি প্রতিদ্বন্দ্বী তিনি নির্বাচনের পরেও প্রতিদ্বন্দ্বী থাকেন, আগেও প্রতিদ্বন্দ্বী থাকেন, মানে
ওই জিনিসটা আছে কিনা এখানে? এটা আমাদের মধ্যে কখনোই ছিল না। যখন নির্বাচনের কোনো কিছু হয়, এবং মিথুন আমার ছোট ভাইয়ের মতো এবং আমার সাথে খুবই ভালো সম্পর্ক, এবং জিনিসটা আমরা কে জিতবে হারবে ইট হার্ডলি ম্যাটার্স। কারণ আমরা চাচ্ছি যাতে প্লেয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যাতে স্ট্যাবলিশড হয়, কারণ অ্যাসোসিয়েশনটা অনেক বছর ধরে আছে, কিন্তু এটার কোনো প্রসেস, যেটা আমি বলছি সিস্টেমেটিক কোনো স্ট্রাকচার্ড সিচুয়েশনে নাই। তো ওই স্ট্রাকচার দাঁড় করানোর উদ্দেশ্যে কিন্তু জিনিসটা দাঁড় করানোর চেষ্টা করা, ক্ষুদ্র প্রচেষ্টা। অবশ্যই আমি যাব রাহুল ভাইয়ের কাছে, একটু মাজরুদ্দিন আমার কাছে যেতে চাই। আমরা কালকে দেখলাম আপনিও ছিলেন ইলেকশনে, এবং আপনি একজন সাবেক ক্রিকেটার, যদিও পুরো নির্বাচনের আবহটা দেখলেন। একেবারে বর্তমান যারা জাতীয় দলের তারকা তারা এসে ভোট দিয়েছেন, যারা সাবেক অনেক লেজেন্ডারি ক্রিকেটার তারাও কিন্তু একেবারে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। সব কিছু মিলে এই আবহটা, এইটারই কি আসলে অভাব ছিল কিনা? ক্রিকেটারদের সংগঠন হিসেবে কি ক্রিকেটাররা এটাই চেয়েছিলেন কিনা, এই উৎসব মুখরতাই চেয়েছিলেন কিনা? আমি ছিলাম না, আমাকে ইনভাইট করা হয়নি, বাট আমি টিভি থেকে দেখেছি। আমি যদিও ক্রিকেট খেলেছি, বাট ভালো লেগেছে। অনেকদিন পরে কোয়াবের ইলেকশন দেখেছি, তারা প্লেয়াররা সবাই মিলে একত্রিত হয়েছে এবং একজন রানিং প্লেয়ার কোয়াবের প্রেসিডেন্ট হয়েছে। এটাও একটা ভালো ব্যাপার যে তাদের সেই খারাপ সময় ভালো সময় পাশে থাকার যে ব্যাপারটা থাকে সেটা নিশ্চয়ই তিনি মেক শিওর করবেন। এবং কোয়াব একটা ব্রিজ বোর্ড এবং প্লেয়ারদের মধ্যে, যে প্লেয়ারদের যে প্রয়োজনগুলো থাকে বা কোনো যদি সিচুয়েশন ক্রিয়েট হয় যেখানে প্লেয়ারদের পক্ষ হয়ে কেউ কথা বলতে চায়, তখন কোয়াবটা কাজে আসবে। এবং আশা করব যেন মানে প্লেয়ারদের স্বার্থটাও যেমন দেখা হবে, তেমন প্লেয়াররাও যেন অন্য দিকগুলো মেনটেন করার চেষ্টা করে, যাতে মানে ক্রিকেটটা মাঠে যাতে ঠিক থাকে। ইটস নট জাস্ট অ্যাবাউট ক্রিকেটার্স, ক্রিকেটের সাথে আরও অনেক কিছু ইনভলভ রয়েছে। আশা করবো যে কোয়াবের এই জিনিসটা, যেটা শাহিদ ভাই বললেন যে কখনো ইলেকশন দেখেননি কোয়াবের, আমার কাছেও আমিও কখনো দেখিনি। সো আমার কাছে একটা ভালো লাগা লেগেছে যে রানিং প্লেয়াররা ইনভলভ হচ্ছে ক্রিকেটের সাথে এবং কোয়াবের সাথে। তারা নিজেদেরকে অনেকেই চায় কি যে এই জিনিসগুলো থেকে দূরে থাকতে। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে পলিটিক্যাল ব্যাপার থাকে বা কারো চোখে খারাপ হয়ে যেতে পারি কিনা, এই ভয়টা দূর হয়েছে। এটা খুব ভালো দিক। সামনে এটা যাতে রানিং থাকে এবং এটার যাতে কার্যকারিতাটা যাতে সামনে ইউজ করা যায়, এটা মেক শিওর করতে হবে। একটা ইলেকশন হয়ে গেল, এখন প্রেসিডেন্ট আছে, সবই আছে, কমিটি আছে, বাট যদি কাজ না হয় তাহলে লাভ হবে না। তারপরে তো মানে এই নির্বাচনে ওই যে শুধুমাত্র সভাপতি পদ বাদে আর কোনো পদেই কেউ প্রতিদ্বন্দ্বিতা করেননি। মানে হ্যাঁ, ভোট দিতে পারলাম স্বতঃস্ফূর্ত, কিন্তু নির্বাচনে অংশ নিতে যে সেই স্বতঃস্ফূর্ততা আমরা দেখিনি। এটা কিভাবে দেখছেন? একটা একদিক দিয়ে আছে যে উৎসবপূর্ণ ব্যাপার তো ছিল। দেখেন এতগুলো প্লেয়ার গিয়ে তার ভোট দিয়েছে, হয়তো নমিনেশন নেয়নি, এটা দ্যাট ইজ ডিফারেন্ট থিং। হয়তো এক জায়গায় সবাই একমত ছিল যে না আমরা তাকেই চাই, বা যিনি নিয়েছেন তাকেই আমরা, তার থেকেই খুশি। ফিউচারে হয়তো দেখা যাবে যে একজনের প্রতিদ্বন্দ্বী আরেকজন হবে, যে যিনি মনে করতে পারেন ওর থেকে আমি ভালো করতে পারবো, তো আমার দাঁড়ানো উচিত। এটা যখন তারা একটা স্ট্যান্ডার্ড সেট করে দিয়ে যাবে এখন নতুন কমিটিটা, তখন পরের কমিটি এসে চেষ্টা করবে যে ওর থেকে ভালো কিভাবে করা যায়, বা তার থেকে যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে নতুন কেউ এসে যদি এটাকে আবার সামনে এগিয়ে নিয়ে যায়। ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন খুব স্ট্রং ভূমিকা পালন করে। সো ওই জায়গাটা থেকে আমরা বাংলাদেশ ক্রিকেটেও যদি প্লেয়ারদের এই স্বার্থগুলো আমরা দেখতে পারি, প্লেয়ার্স পেমেন্ট নিয়ে অনেক কথা হয়, প্লেয়ারদের মানে রিটায়ারমেন্টের পরেও কিন্তু দেখবেন যে অন্যান্য দেশে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনগুলো কিন্তু তাদের বিভিন্ন চিকিৎসার ক্ষেত্রে বা কোনো প্রয়োজনে, ব্যক্তিগত প্রয়োজনে কোয়াব কিন্তু এগিয়ে আসে। সো এই ধরনের ফান্ড রেইজ করা, এই ধরনের একটা সিচুয়েশন যাতে আসলে যাতে শুধু বোর্ড না, কোয়াব যাতে নিজে ইন্ডিপেন্ডেন্টলি হেল্প করতে পারে প্লেয়ারদের, এটা খুব ইম্পর্টেন্ট হবে। অবশ্যই। নিয়ামুল রশিদ রাহুল, আপনিও একজন সাবেক ক্রিকেটার, এবং এটা কিন্তু সবারই একটা অভিযোগ ছিল যে দেখা যায় কোয়াব অনেক সময় বিসিবির একটা পকেট সংগঠন হয়ে যায়। বিসিবির সংশ্লিষ্ট কোনো একজন কর্মকর্তা এখানে লিড করে থাকেন। মানে এই প্রবলেমটা অনেক দিন ধরে ছিল। অনেক ক্রিকেটার পারিশ্রমিক নিয়ে সমস্যা, কার কাছে যাবে? ক্লাব নিয়ে সমস্যা, কার কাছে যাবে? এই জিনিসটার এখন সমাধানটা আসবে কিনা, আর এটা কতটুকু জরুরি ছিল যে অ্যাটলিস্ট কোয়াব যাতে বিসিবির পকেট সংগঠন না হয়, কেউ যাতে থাকে যারা প্লেয়ারদের জন্য ভোকাল হতে পারে? ধন্যবাদ আপনাকে। প্রথমেই বলে রাখি যে আমাদের যে অ্যাডহক কমিটি যেটা আমাদের করা হয়েছিল, যারা আমাদের কমিটির মধ্যে যারা ছিল তাদেরকে প্রথমে ধন্যবাদ দেই, এবং যারা আমাদেরকে সিলেক্ট করেছে তাদেরকে আস্থার প্রতিদানটা দিতে পেরেছি এই নির্বাচনটা করার মাধ্যমে। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। অনেকে পদ পাওয়ার জন্য করে, আমার একটা এই পদ লাগবে, আমার এই আপনার কমিটিতে থাকতে হবে। আমাদের এইসবের মধ্যে কিন্তু আমাদের কিন্তু কখনো মাথায় কাজ করে নাই। আমাদের কাজটা ছিল হলো যেটা শাহেদ ভাই বললো, যে আমাদের একটা সুষ্ঠু প্রসেসটা যাতে করে আমরা দিয়ে যেতে পারি, এটার পরবর্তীতে যারা ইলেকশনে ইলেক্টেড হবে
তারা এই জিনিসটাকে আরও বেটার অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তো এরকম জিনিসগুলি কিন্তু আমাদের করা হয়েছে এবং আমরা কিন্তু আলটিমেটলি সেই প্রসেসগুলি কিন্তু অলরেডি করে দিয়েছি। ব্যাংক স্টেটমেন্ট, অ্যাকাউন্ট থেকে শুরু করে সোশ্যাল ওয়েলফেয়ার কাগজপত্রগুলি আপডেট করা, এগুলি কিন্তু আমাদের যে 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 আপনার পেপারস ওয়ার্ক দরকার একটা জিনিস, এটা তো একটা রেজিস্টার্ড অর্গানাইজেশনস। তো এই জিনিসগুলি তো আপনাকে ঠিক করতে হবে, যেটা লাস্ট 15 ইয়ার্সে জাস্ট একদম তলানিতে ছিল। তো এই জিনিসটাকে আমাদেরকে আগে বোঝাতে হয়েছে। দেন আমাদের কিছু প্রসেস আমরা ধাপে ধাপে আমরা মিটিং করেছি, তারা কি চায়। সো প্লেয়াররা যেটা চেয়েছে আমরা ডিবেট করেছি, তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, তারপরে আমাদের সমর্থন নিয়েছি, দেন আমরা ওইভাবে করেছি। এখানে কিন্তু এই জন্য কিন্তু আপনি দেখবেন যখন আপনি ইলেকশন হয়েছে আমাদের মধ্যে কিন্তু কোনো কোয়েশ্চেন্স অ্যারাইজ করা নেই। তা না হলে আপনি দেখতেন আজকে অনেকগুলি পেপার সোশ্যাল মিডিয়াতে দেখতেন যে অনেক নেগেটিভ জিনিস হতো, কিন্তু আলহামদুলিল্লাহ এই জিনিসটা হয় নাই। আমাদের পাওয়ার না কিন্তু এইটাই। সো রেদার দেন টু গেটিং পোস্ট, দ্যাটস এই ইম্পর্টেন্ট জিনিসগুলি কিন্তু আমাদেরকে যে আমরা করতে পেরেছি, এটা সবচেয়ে বড় কথা। সেকেন্ডলি হলো যে কোশ্চেনটা আপনি করলেন যে আমরা আমাদের বিসিবির সাথে আমাদের রিলেশনটা কীরকম হবে। আলটিমেটলি এটা কিন্তু মিথুন কালকে ইলেক্টেড হয়ে যাওয়ার পরে কিন্তু সে খুব সুন্দরভাবে বলেছে যে আমরা সবসময় আমরা পজিটিভ ভিউতে একটা অ্যাফার্মেটিভ ওয়েতে আমরা অ্যাপ্রোচ করব, এবং ওই অ্যাপ্রোচের মধ্যে থেকে তাদের যদি ভালো সম্মতি হয় সেখানে 60-40 এরকম হতে পারে, বাট 80-20 হইলে তো ডেফিনেটলি তখন তো আপনাকে একটা ডিবেটেবল ইয়েতে যেতে হবে। তো ওই জিনিসটা যাতে না হয় সেক্ষেত্রে সৌহার্দ্যপূর্ণভাবে জিনিসগুলি আদায়টা যদি করে দেয়, কারণ আপনি যেটা বললেন যে এটা কিন্তু আলটিমেটলি ক্রিকেটার, তো ক্রিকেটার ছাড়া কিন্তু আলটিমেটলি আপনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডও কিন্তু আলটিমেটলি কোনো লাভ হবে না। কাকে দিয়ে করবেন? মাঠে যদি খেলাই না থাকে বা ক্রিকেটারই যদি না থাকে তাহলে তো আলটিমেটলি বোর্ড নিয়ে তো কোনো লাভ নাই। তো আপনি তো ক্রিকেটারদের জন্য করবেন, বিশেষ করে কারেন্ট প্লেয়াররা যারা ন্যাশনাল টিমে খেলছে, ফার্স্ট ক্লাস খেলছে, তাদেরকে দিয়েই কিন্তু আলটিমেটলি হয়। সাবেক যারা হয়ে গিয়েছে আমাদের নিয়ে কিন্তু আসলে কোয়াব নিয়ে কিন্তু ফ্যাক্টর না, বাট আমাদের অভিজ্ঞতা কিন্তু তাদের দরকার আছে। তো এই জিনিসগুলি কিন্তু বোঝানোর জন্য লাস্ট 15 ইয়ার্স এই জায়গাটা পুরোটাই কিন্তু বন্ধ ছিল। তার মধ্যে কি মানে এই যে সাম্প্রতিক ক্রিকেটার যারা আছেন, ধরেন যে আমি মোহাম্মদ মিঠুনের কথা বলতে পারি, শামসুর রহমান শুভ, ইমরুল কায়েস, তারা যে আছেন, এটা আসলে মানে সংগঠনের কার্যক্রমের জন্য এটা অনেক হেল্প করবে, তাই নয় কি? অফকোর্স আপনি দেখেন তারা কিন্তু কারেন্ট প্লেয়ার, তো একজন কারেন্ট প্লেয়ারই কিন্তু বুঝতে পারবে যে তার নিডসটা কি, কাদের জন্য আপনি করবেন। আপনি তো এটা দিচ্ছেন ওয়েলফেয়ার ফান্ড, আপনি ন্যাশনাল প্লেয়াররা খেলছে, তাদের একটা রেমিউনারেশন পাচ্ছে, যেটা একটা পার্সেন্টেজ তারা দিয়ে থাকে, যেটা সবসময় আসছে, সেটার আপনি ডে বাই ডে তো স্যালারিগুলি বাড়তে থাকে। তখন যে কোনো একটা নেগোসিয়েশনের মধ্যে তখন একটা ফান্ড আপনাকে রেজ করতে হবে। আপনি ফান্ডটাকে কোত্থেকে পাবেন? আপনি রেজিস্টারের মাধ্যমে পাবেন। আপনি যত প্লেয়ারদের রেজিস্টার করতে পারবেন তখন একটা ফান্ড হবে। দেন আপনি একটা বড় একটা অ্যামাউন্ট আপনি এফডিআর করে রাখতে পারেন, সো দ্যাট যাতে করে আপনার একটা বড় একটা আপনি দেখবেন বড় বড় অর্গানাইজেশনস, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের একটা উদাহরণ দিই, অনারেবল আমাদের কুতুব স্যার, উনি যখন প্রথম দায়িত্ব নিয়েছিলেন উনি কিন্তু একটা 1 কোটি টাকার একটা এফডিআর করেছেন। আজকে কিন্তু বিয়ার আপনি দেখেন লাস্ট 10 বছর পরে 100 করোড় টাকার উপরে। সো কাউকে না কাউকে তো আপনাকে স্টার্ট করতে হবে। সো এই স্টার্টটা কিন্তু আমরা যদি আজকে 15 বছর আগের থেকে করতাম তাহলে কিন্তু দেখা যেত যে আমাদের রুবেল অসুস্থ ছিল, আমাদের অনেকেই অসুস্থ ছিল, তাদের এই যে চিকিৎসার পারপাসে অনেক প্লেয়ারদের অনেক ইনজুরি প্রবলেম থাকে, অনেকের আরও অনেক বিভিন্ন ধরনের প্রবলেম থাকে। সেটা যদি আমরা হয়তো তখন কি করি, কোয়াবের থেকে না দিয়ে আমরা বিসিবিকে অ্যাপ্রোচ করি যে আমাদের এখান থেকে একটা তাকে চিকিৎসার জন্য একটা ফান্ড। বাট বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু সবসময় প্রতিটা প্লেয়ারের কোনো সমস্যার মধ্যে কিন্তু তারা এসছে, বাট আন্ডার দ্য কোয়াবের যে একটা সংগঠন তার থেকে না নিজেদের থেকে একটা আশার ব্যাপার রয়েছে। আমি একটু সেলিম সাহেবের কাছে যাব। আচ্ছা, কোয়াব কতটুকু করতে পারে? যেমন আমি যদি একেবারে সাম্প্রতিক যেই ঘটনাগুলো আছে সেখান থেকে ধরি, যে বিপিএলে অনেকে এখনো পারিশ্রমিক বুঝে পায়নি। আপনার প্রিমিয়ার লিগে এখনো মানে বেশ কিছু ক্লাব আছে যারা প্রতি সিজনেই কিন্তু পারিশ্রমিক কখনো ক্লিয়ার করে না। এখন ধরেন যে ক্রিকেটার তারা কিন্তু অনেক সময় মানববন্ধন করেন, তারা কোয়াবের কাছে এসে বলতে পারেন যে ভাই আমি ওদের কাছ থেকে টাকা পাইনি। কোয়াব কত দূর যেতে পারবে? কোয়াবের কি শুধুমাত্র ওইটুকুই যেন তারা বিসিবিকে যে জানাবে, বিসিবির সাথে তারা আর্গুমেন্ট করবে কিংবা ক্লাবগুলোকে জানাবে, এর থেকে বেশি আরো কতটুকু কি করতে পারবে কোয়াব? দেখুন, আমরা যখন কনস্টিটিউশনটা আপডেট করি এবং যেটা আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে যেটা জমা দিই, এটা অ্যাপ্রুভ হয়, যেটা 15 জুলাইতে
ইন দ্য প্রসেস অফ এন ইজিএম। সেই কনস্টিটিউশনে কয়েকটা পয়েন্ট আমি লিখেছিলাম, সের মধ্যে একটা পয়েন্ট ছিল যে ইচ প্লেয়ার মাস্ট হ্যাভ এ রিটেন এগ্রিমেন্ট। তো আপনার যখন রিটেন এগ্রিমেন্ট থাকবে, যেটা লিগাল ডকুমেন্ট থাকতে হবে ফর ইচ প্লেয়ার, সে সেকেন্ড ডিভিশনে খেলুক, থার্ড ডিভিশনে খেলুক, প্রিমিয়ার লিগ খেলুক, আর ফার্স্ট যেখানেই খেলুক, তার একটা লিগাল এগ্রিমেন্ট থাকতে হবে। তো ওইটার বেসিস যদি হয় তখন কি আপনার ক্লেম করার একটা প্রসেস আসে। তো আমরা ওই প্রসেসটার কথা একেবারে কনস্টিটিউশনের ভিতরে রেখে দিয়েছি, যাতে প্লেয়ারদেরকে এটা আমরা ইভেন গতকাল এজিএমে আমি কথা বলছি যে তোমরা যে টিমেই খেলো, যে ফার্স্ট ডিভিশনে খেলতেছো, প্রিমিয়ার লিগ খেলছো, আর ফার্স্ট যেখানেই খেলছো, মেক শিওর ইউ হ্যাভ এগ্রিমেন্ট। যদি রিটার্ন ডকুমেন্টেশন না থাকে তাহলে ক্লেমটা কিন্তু জাস্টিফাইড হয় না। তো আমাদের কাছে অনেক এই ধরনের কমপ্লেন এসছে যে না ফাইন্যান্সিয়াল প্রবলেম, কিন্তু রিটার্ন কোনো এভিডেন্স নাই। তো যাদের রিটার্ন এভিডেন্স নাই তখন কিন্তু ক্লেম করাটাও খুব একটা পজিটিভ ওয়েতে কেউ নেয় না, কিন্তু রিটার্ন এগ্রিমেন্ট থাকলে তখন অন্তত ক্লেম করার জন্য প্রেশার দেওয়া যায় যে কেন দিচ্ছেন না, বা লফুলিও তখন আপনি ক্লেম করতে পারেন যে আমার স্ট্যাম্প পেপারে এই এগ্রিমেন্ট ছিল, এই পাওয়ার কথা ছিল, আমি আমার পুরো কাজ করেছি, কিন্তু আমি এই সাপোর্টটা পাই। মানে সেটা যদি থাকে তাহলে তো তার কোয়াবের কাছে যাওয়ার প্রয়োজন নেই। সেটা ওই জিনিসটা থাকার পরেও তো অনেকে পাচ্ছে না, ওই জিনিসটা থাকার পরেও তো অনেকের সমস্যা হচ্ছে। আপনার যদি প্রফেশনাল ডকুমেন্ট থাকে তখন আপনি ক্লেম করার জন্য আপনার গাইডলাইন্স ক্রিয়েট হবে। আর কোয়াপ তো গিয়ে কারোর সাথে মারপিট করবে না, কোয়াপকে কী করতে হবে, নেগোশিয়েট করে জিনিসটা সলভ করতে হবে। তো সলভ করবেন কি করে, যখন আপনার রিটার্ন প্রসেস থাকবে আপনি প্রসেস অনুযায়ী অগ্রসর হবেন, তাই না? তো প্রসেস অনুযায়ী অগ্রসর হওয়ার জন্য যে গাইডলাইন্স দরকার সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করেছি। এবং সেম থিং ইভেন যে রিটায়ার্ড প্লেয়ার, তার জন্য গাইডলাইন্স দেওয়া আছে যাতে হি ক্যান হ্যাভ অল্টারনেট ক্যারিয়ার ডেভেলপমেন্ট। তো অল্টারনেট ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য অপশন দিয়ে রাখা হয়েছে যে কী কী অল্টারনেট ডেভেলপমেন্ট হতে পারে। যেমন ও কমেন্ট্রি করছে, জার্নালিজম করছে, তো এরকম আমাদের অনেক প্লেয়ার আসতে পারে যারা কমেন্ট্রি জার্নালিজমে আসতে পারে, বা অল্টারনেট কোনো ক্যারিয়ার ডেভেলপমেন্ট হতে পারে যেটা ক্রিকেট না, কারণ সবাই তো বাংলাদেশ টিমে খেলে নেই, সবাই তো টপ প্লেয়ার না। তো সেই ক্ষেত্রে সেই প্লেয়ারের যদি অত পরিচিতি না থাকে, এ শুড বি অল্টারনেট ওয়েজ অফ ইমপ্রুভমেন্ট। তো সেই সমস্ত জিনিসপত্র আমরা অ্যাড করেছি। ইভেন সিনিয়র প্লেয়ারদের জন্য আপনি পেনশন স্কিম, তো এটার জন্য টোটাল নির্ভর করছে আমাদের ফান্ডিংয়ের সিচুয়েশনের উপরে। কারণ আমরা এখনও বলতে পারেন আপনার হাঁটি পাপা সিচুয়েশন, যেটা রাহুল বললো যে জিনিসটা আমরা 15 বছর আগে করতে পারতাম সেই জিনিসটা আমরা আবার জিরো থেকে স্টার্ট করেছি। তো জিরো করে স্টার্ট করে একটা সিচুয়েশনে আসছি, এখান থেকে আমাদের গ্র্যাজুয়ালি গ্রো করতে হবে, এবং এটা ওভারনাইট হবে না, ইট উইল টেক টাইম। অবশ্যই, মানে কোয়াবের এখন এমন একটা অবস্থা যে ক্রিকেট, আমাদের দেশে ক্রিকেট যতটা জনপ্রিয় অ্যাক্টিভিটিস এতদিন ধরে হচ্ছে, কিন্তু কোয়াব ঠিক সেখানেই আর কি অনেকটাই থমকে ছিল, একটু ঝিমিয়ে ছিল বলতে গেলে, কার্যক্রমটা দুই একজন মানুষ কেন্দ্রিক ছিল। এটা থিমে থাকে যে বড় ইম্পর্টেন্ট যে আপনি যদি মেম্বার্স লিস্ট চেতেন, আপনি মেম্বার্স লিস্ট আমরা পাইনি, মেম্বার লিস্ট পেয়েছি আমরা পাইনি, কোনো মেম্বার্স লিস্ট নাই। আমরা খালি যে আমরা প্লেয়ার, আমরা মেম্বার, বাট দ্যাট ইজ নট দ্য ওয়ে। আপনার একটা প্রফেশনাল বডির দেয়ার টু বি এ মেম্বার লিস্ট, যে কারা কিভাবে মেম্বার হয়েছে, কোন ক্রাইটেরিয়া মেম্বার হয়েছে, এই জিনিসগুলো আমাদের দাঁড় করাতে হচ্ছে। অবশ্যই, মানে ইতিপূর্বেও আমরা কোয়াবের যারা ছিলেন লিডিংয়ে তাদেরকে দেখেছি কিছুটা স্বার্থের সংঘাত ছিল, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ছিল। আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো, আমরা কথা বলছি কোয়াবের নির্বাচন নিয়ে, আরও কথা আছে ক্রিকেট নিয়ে। আমাদের সাথে থাকুন, একটা বিরতি দিচ্ছে। বিরতির পর আবারও ফিরে এলাম ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন খেলার আড্ডায়। আপনাদের সাথে আছে আমি কনক মাহমুদ, আর আমাদের সাথে স্টুডিওতে আছেন সাবেক ক্রিকেটার সেলিম শাহেদ, আছেন নিয়ামুল রশিদ রাহুল, আর আছেন সাংবাদিক এবং ধারাভাষ্যকার মাজারুদ্দিন অমি। আমরা কথা বলছিলাম কোয়াবের নির্বাচন নিয়ে। আমরা আরেকটু কোয়াবের নির্বাচন নিয়ে আরেকটু যদি ডিটেলস জানতে চাই, অমির কাছে জানতে চাচ্ছিলাম যে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের যে প্রশ্নটা, এই যে গত 15 বছর কিংবা এত বছর ধরে বিসিবিতেও কিন্তু এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জিনিসটা বারবার উঠেছে। দেখা গিয়েছে যে কেউ পোস্ট নিয়ে বসে আছেন কিন্তু কাজ করছেন না, কিন্তু দেখা যাচ্ছে তারা ক্রিকেটারদের জন্য কিছু বলতে পারছেন না, কারণ তারাও বিসিবিতেও কোনো না কোনো একটা পোস্ট নিয়ে বসে আছেন। আমাদের বিসিবিতে দেখা যাচ্ছে অনেক সাবেক ক্রিকেটার বিভিন্ন দায়িত্বে থাকেন, বিসিবির নানা রকম ডিপার্টমেন্টের দায়িত্বে থাকেন, অনেক সময় টিমের সাথে থাকেন। তো এখন যারা আছেন তারা অনেকেই কিন্তু হুট করে জাতীয় দলে ঢুকতে পারেন, কিংবা বিসিবির সাথে সামহাও কানেক্টেড থাকতে পারেন, কোনো একটা ডিপার্টমেন্টে থাকতে পারেন। তখন কি এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে না? তখন যদি ক্রিকেটারদের রাইটের জন্য তারা কথা বলেন, তারা কতটুকুই বা কথা বলতে পারবেন, আর যদি বলেনও তাদের কথা বিসিবি বা কতটুকু গুরুত্ব দিবে? গুড কোয়েশ্চেন। ইনফ্যাক্ট মানে তবে নীতি নির্ধারণী পর্যায়ে যারা থাকবে আমার মনে হয় তাদের অন্য কোথাও ইনভলভ হওয়াটা ঠিক হবে না, মানে ফার্স্ট অফ অল এটা। তো তখন গিয়ে দেখা যাবে ওই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথাটা উঠবেই। বাট রানিং প্লেয়াররা হওয়াতে হয় কি যে তারা যেহেতু খেলতে থাকবে তখন তারা তাদের কথাগুলো বলতে পারবে, কিন্তু অনেক কিছুই থাকে যেটা খেলা ছাড়ার পরে গিয়ে অনেক সিচুয়েশনে হয় না। বাট যখন খেলতে থাকে তখন ওই কথাগুলো বললে হয়তো সেই কথাটার ভ্যালু থাকে। এবং দেখেন ক্রিকেটের ওয়েলফেয়ারের জন্যই তো কথা,
এখানে তো মানে কারো কোনো লাভ লসের কিছু না, এটা সবার ভালোর জন্য। সো যারা বোর্ডে থাকবে তারাও নিশ্চয়ই বুঝতে পারবে যে তাদের ডিমান্ডটা কী বা তারা অযৌক্তিক কিছু চাচ্ছে কিনা। সো ওই জায়গা থেকে আমার মনে হয় না, আগে যেটা বলছেন ওটা তো অবভিয়াসলি ব্যক্তি পর্যায়ে কিছু মানুষের তাদের ব্যক্তিগত হয়তো জায়গা ছিল যার কারণে হয়তো বলতে পারতো না, বাট এখন আমার মনে হচ্ছে যে থিংস মাইট চেঞ্জ যেহেতু ইলেকশন হয়েছে। তবে যেটা বলছিলেন বারবার যে জাস্ট একটা পকেট সংগঠন না হয়ে যদি এটা একটা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে, বোর্ডের ইনফ্লুয়েন্সের বাইরে থাকতে পারে, তখন গিয়ে দেখবেন যে তাদের ডেভেলপমেন্টে আরও কাজ হবে এবং তখন কোঅপকে আরও সিরিয়াসলি নেবে। আদারওয়াইজ বোর্ড মনে ভাববে যে আচ্ছা ঠিক আছে মানে ওদেরকে কিছু একটা দিয়ে দাও খুশি হয়ে যা করা, এরকম যাতে না হয়। তাদেরকে যাতে সমীহ করে, তাদের যাতে কথাগুলো শুনে বোর্ড, যাতে তাদের কাছ থেকেও কোনো যদি হেল্প পাওয়া যায় ক্রিকেটারদের কাছ থেকে, তখন তারা বোর্ডকে গিয়ে হেল্প করতে পারবে। বোর্ডের কয়েকটা পার্ট থাকে কিন্তু, আপনি ধরেন মাঠের একটা পার্ট থাকে, মাঠের বাইরেরও একটা পার্ট থাকে। সো প্লেয়াররা ওই জায়গায় হেল্প করতে পারবে যে মাঠে কী কী দরকার, অনেক ক্ষেত্রেই তাদেরকে ইনভলভ করতে পারবে। এখন ইনভলভ করলেই যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যাবে তাও না। এখন একটা প্লেয়ার যদি তাকে যদি একটা কমিটিতে রেখে বলা হয় যে ক্রিকেটের মাঠের উন্নয়নে তুমি আমাদেরকে ইনপুট দাও, আমি তো এটাকে কনফ্লিক্ট বলবো না, আমি এটাকে তার এক্সপার্টিস নেওয়া বলবো। সো ওই জায়গাটা থেকে আমার মনে হচ্ছে যে আমাদের কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা ওয়ার্ডটার মধ্যে আমাদের বুঝতে হবে যে কিসে কনফ্লিক্ট হচ্ছে। জাস্ট বলে দিলাম কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, তাহলে তো হবে না। ওই মানুষটা আমার কাজে আসছে কিনা। এখন আমার কাছে মনে হচ্ছে মিথুন কাজের মানুষ, কিন্তু মিথুন একটা জায়গায় আছে, তো আরেকজনকে নেওয়ার জন্য নেওয়ার চেয়ে ভালো না আমি মিথুনকে নেই। আমার কথা হচ্ছে এটা যে আমার ডেভেলপমেন্ট যেখানে যাকে দিয়ে হবে আমি তাকে দিয়েই করাবো। এখন সবাই তো ভালো কাজ পারবে না ভাই, যে ভালো করবে যার ক্যাপাবিলিটি আছে তাকেই তো নিতে হবে। সো ওই জায়গাটাই আমি আশাবাদী যে আসলে একটু ইমপ্রুভমেন্ট দেখা যাবে। অবশ্যই আমি কোয়াব নিয়ে একেবারে শেষ পর্যায়ে কোয়াব নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে নিয়ামুল রশিদ রাহুলের কাছে জানতে চাচ্ছিলাম এখানে ক্রিকেটারদের দায়িত্বশীল হওয়াটা কতটুকু জরুরি, কারণ তারাও জানেন যে তারাও অনেক সময় অনেক ক্ষেত্রে বিসিবির সাথে যুক্ত থাকেন, হয়তোবা দলের সাথে, হয়তোবা কোচ হিসেবে তারাও কিন্তু তখন এক প্রকার বেতনভুক্ত হয়ে যান। তখন তাদেরও কি আসলে এটা উপলব্ধি করে এইসবের থেকে সরে যাওয়া উচিত কিনা, যে আমি নির্বাচন করব কি করব না, এই জিনিসগুলো তাদেরও একটু প্ল্যান করা উচিত কিনা? নির্বাচনের করার জন্য যে ক্রাইটেরিয়া আমরা ধারণ করেছিলাম তাতে কিন্তু একটা জিনিস বলা ছিল যে যারা পেরোলে আছে তারা কিন্তু দে আর নট এলিজিবল টু গিভ ভোট, একটা ডাইরেক্টরস অ্যান্ড যারা পেরোলে আছে ইলেকশন করতে পারবেন না, ইলেকশন করতে পারবেন, ভোট দিতে পারবেন, ইলেকশন করতে পারবেন না, সেটারও কিছু ক্রাইটেরিয়া আছে। তো সেক্ষেত্রে কিন্তু আলটিমেটলি আগে যেটা ছিল, যেমন ধরেন আপনার ম্যাচ রেফারি, আমি ম্যাচ রেফারি করি, বাট আমি আবার কোঅপের একজন বড় পোস্টে আছি। এখন দেখা যায় একটা ম্যাচের মধ্যে একটা আমি পানিশমেন্ট দিলাম বা কোড অফ কন্ডাক্ট ভায়োলেশন হইলো, আমি স্যাংশন দিলাম, বাট স্যাংশনটা দিচ্ছি কাকে? আমারই সংগঠন, আমি তার একটা বড় পোস্টে আছি, তাকে আমি দিচ্ছি 50%, একটা কথার কথা 50% ফাইন। তো সে আমাকে অ্যাপ্রোচ করলো যে ভাই আমরা কোঅপের, আপনি একজন একটা টপ পোস্টে আছি, আমরা আপনাকে ভোট দিই, আমরা আপনাকে ই করি, আপনি আমাকে 50% ম্যাচ ফি থেকে কেটে দিলেন, এটা কেমন করে হলো? তখন হয়তো দেখা যায় যে উনি 10%, 40% কেটে দিয়ে 10% দিল। দ্যাট ইজ এ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। তো এই জিনিসগুলি থেকে আমরা এটা যাতে করে না হয়, তার মানে কি বোঝাচ্ছে, যেটা আমি বললো যে না, মিঠুন যদি কাজের হয় তাহলে আলটিমেটলি সে যাতে করে ওই অ্যাপ্রোচটা পজিটিভলি বোর্ডকে বোঝাতে পারবে। বোর্ড তখন ডেফিনেটলি, ওখানে তো সবাই এক্সপিরিয়েন্সড লোকরা বসে থাকে, তো ডেফিনেটলি দে আর অল আর দি আন্ডারস্ট্যান্ডেবল পারসন। তো এমন কোনো কিছু ক্রিকেটাররাও বলা ঠিক হবে না যাতে আপনি সেটার একটা পজিটিভ রেজাল্ট আপনি না পান। তা আপনাকে আস্তে আস্তে জিনিসগুলি আপনার করতে হবে, রাতারাতি আপনাকে কোনো কিছু করতে আপনি হবেন না। আমাদেরও কিন্তু আসলে উচিত হবে যারা ক্রিকেটাররা আছে তারাও যাতে করে এই এখন যে একটা ইলেক্টেড বডি হলো, এটার যাতে করে পজিটিভ দিক থেকে তারা চিন্তা করে কোনো রকম কোনো অ্যাডেড অ্যাডভান্টেজ নেওয়ার যাতে করে চেষ্টা না করে। কারণ আপনি দেখেন মাঠে যখন খেলা হয় তখন কিন্তু টুর্নামেন্টের একটা বায়োলজ আছে, প্লেইং কন্ডিশন আছে, ইউ হ্যাভ টু আপনি অবে। আমাদেরও কিন্তু যারা ম্যাচ অফিসিয়ালস আছে আমাদেরও কিন্তু বায়োলজ দিয়ে কিন্তু আমাদের দুইটা হাত বাঁধা থাকে, তখন সংগঠন দেখার সুযোগ নেই, তখন কিন্তু সংগঠনের ফ্যাক্টর নাই। এখন দেখা গেল যে আমি সংগঠনের এই জিনিসটা হলো, আমি একটা পানিশমেন্ট খেলাম, বাট আমি একটা অযাচিত একটা সংগঠন থেকে আমাকে ব্যাকআপ দেওয়ার চেষ্টা করলো, এটার জন্য কিন্তু কোঅপ না। কোঅপটা যেটা বললো সেটা হলো যে ইটস অ্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশনস, অ্যাসোসিয়েশনস ফর দি ক্রিকেটার, যে যাদের জন্য এই সংগঠনটা করা, এবং এটাকে নিতে গেলে আমাদের আরো কিছু সময় লাগবে। তার মানে এই সংগঠনে যারা আছেন, যারা ইলেক্টেড হয়েছেন, তারাও অ্যাটলিস্ট নিজেদের ওয়েটটা বুঝবেন যে তাদেরও দায়িত্ব এটা, যে না অফকোর্স এটা না হলে তো আপনি বুঝতে পারবেন না। যারা এখানে দায়িত্ব নিয়েছেন, যারা নমিনেশন ফর্ম কিনেছেন, যারা ইলেক্টেড হয়েছেন, তাদের তো এখন হলো তাদের শো অফ করার কথা। অ্যাটলিস্ট নেক্সট 2 ইয়ার্সে
কতটুকু তারা ডেভেলপ করবে, তারা একটা টার্গেট ওরিয়েন্টেড, ডেফিনেটলি তাদেরও একটা টার্গেট আছে। আমরাও যারা আছি সাবেক, তাদেরকে আমরা অবশ্যই হেল্প করব এবং উইথ এ অ্যাফার্মেটিভ ওয়ে, পজিটিভ ওয়ে। এখানে কোনো আসলে নেগেটিভ চিন্তা করাটা আমাদের উচিত হবে না। অবশ্যই। আমি মাজারুদ্দিন অমির কাছে যেতে যাচ্ছিলাম। এই ইলেকশনটা নিয়ে আমরা অনেক নাম শুনতে পেয়েছিলাম। আমরা তামিম ইকবালের মতো এক্স ক্যাপ্টেনের শুনতে পেয়েছি, মিনহাজুল আবেদিন নান্নু, ওনার নাম আমরা একসময় শুনতে পেয়েছি। যদিও শেষ পর্যন্ত ওনারা কিন্তু নির্বাচনে আসেননি, সম্ভবত ওনারা বিসিবি নির্বাচনে নান্নু তো ঘোষণা দিয়েই দিয়েছেন এবং তামিম ইকবালও সবাই তাকে পছন্দ করছেন। কিন্তু মানে ওনাদের যে লিডারশিপটা সেটা কি খুব মিস করলো, নাকি আসলে ওনারা যে বিসিবি ইলেকশনের জন্য প্রিপারেশনটা নিচ্ছেন সেটা বেশি প্রয়োজনীয়, একটু যদি বলতেন। না, ইনফ্যাক্ট নতুন লিডার ক্রিয়েট হচ্ছে, এটা তো একটা ভালো দিক। মানে আমরা তো তামিমের ক্যাপাবিলিটি জানি, অফ দ্য ফিল্ড তার সেই লিডারশিপ কোয়ালিটি রয়েছে, মিথুনের থেকে দেখার রয়েছে, সোহানের মতো ছেলে আসছে, তো এই ছেলেদেরকে তো উঠে আসতে হবে। তো আর তামিম যেহেতু সামনে আমরা যেহেতু বুঝতেছি যে ন্যাশনাল ইলেকশন মানে বিসিবি ইলেকশনটা করবে সে, সো সেক্ষেত্রে তো তার আরও বড় রোল সামনে রয়েছে। এবং একটা ব্রিজ বলছিলাম না বোর্ডের সাথে কোয়াবের, সো তামিম বা যেই যায় তখন কোয়াবের সাথে একটা কিন্তু রিলেশনটা ভালো হবে, তখন গিয়ে দেখা যাবে যে প্লেয়ার এবং বোর্ডদের ওই দূরত্বটা কিন্তু কম থাকবে। ওই জায়গা থেকে যে ফেয়ার কল, কারণ আরও বড় রেসপন্সিবিলিটি তাদের কাছে থাকবে। তামিমের কাছে যদি বলি আমি, বা নান্নু ভাই বা বুলবুল ভাই যারাই থাকে তারা সবাই এক্স প্লেয়ার, সো ওই জায়গাটা থেকে নতুন নতুন লিডারশিপ, এটা হয় কি ভয়েস রেস করার ব্যাপার থাকে। নর্মালি ক্রিকেটারদের হয় কি তারা একটু ভয় থাকে কিন্তু, যে কার গুড বুকে থাকলাম, কার ব্যাড বুকে চলে গেলাম, একটা কথা বললাম কে মাইন্ড করলো কে মাইন্ড করলো না, এই ব্যাপারগুলো থাকে। যখন এই ভয়টা না থাকবে তখন প্লেয়াররা খোলামেলা কথা বলতে পারবে, তাদের প্রয়োজনগুলো নিয়ে তুলে ধরতে পারবে। সো ওই জায়গাটা থেকে আমার মনে হচ্ছে যে না, ভেরি গুড মুভ, যে নতুন যারা আসছে তাদের কাছ থেকে এখন, যেটা রাহুল ভাই বলছিলেন যে দূরদর্শিতাটা দেখানোর এখন সময়, আগামী 2 বছর তারা কিভাবে সামনে আগাবে, প্লেয়ারদের ওয়েলফেয়ার কিভাবে হবে, শুধু এখন যারা রয়েছে তারা না, ভবিষ্যতেও যারা খেলতে আসবে তাদেরকে একটা স্মুথ একটা প্যাসেজ করে দেওয়া, এটাও একটা ব্যাপার থাকবে। সব মিলিয়ে মানে নট ব্যাড, বাট সামনে অনেক কাজ রয়েছে। ইলেকশন হয়ে গেলেই তো হয়ে গেল না, মাত্র শুরু হলো, এখন কি করে এটাই হলো দেখার বিষয়। এবং অন্যদিকে যারা আরও ক্রিকেটারদের নাম শুনছি বিসিবি ইলেকশনে, এটাও একটা পজিটিভ দিক যে আগে তো ক্রিকেটাররা আসতো না বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে, এখন তো লাস্ট 1 বছরে আমি দেখছি যে 2জন বোর্ড প্রেসিডেন্ট ফর্মার ক্রিকেটার, আবার সামনে কে আসবে সেও হয়তো ফর্মার ক্রিকেটার হতেও পারে। অবশ্যই, মানে রিসেন্টলি একেবারে মানে যারা ফর্মার ক্রিকেটার আছেন তারাও কিন্তু এই দায়িত্ব নিতে আগ্রহী হচ্ছেন। আমাদেরকে আরেকটা বিরতি নিতে হচ্ছে, ফিরে এসে আমরা কথা বলতে হবে মাঠের ক্রিকেট নিয়ে। আচ্ছা, বিরতির আগে আরেকটা আমাদের সুযোগ আছে এই প্রশ্নটা করার বিসিবি ইলেকশন নিয়ে, একটু সেলিম সাহেদের কাছে জানতে যাচ্ছিলাম। আমরা এই কোয়াবের ইলেকশন নিয়ে আমরা দেখলাম তামিম ইকবাল, তাকে ঘিরে কিন্তু একটা বলয় সৃষ্টি হয়েছিল। সবাই বলছিলেন যে না, তামিম ইকবাল যদি আসেন বেশ ভালো হবে, এবং এক্স ক্রিকেটাররা নিজেদের মানে ক্রিকেটাররা তারা নিজেদের ভালোটা বুঝতে পারছেন এবং বিসিবি ইলেকশন নিয়ে অনেকে প্রিপারেশন নিচ্ছেন। অক্টোবরে তো নির্বাচন, সেই আবহটা কি পাচ্ছেন? মানে বিসিবি ইলেকশনটা নিয়ে হ্যাঁ কিছু এক্স ক্রিকেটার বলছেন আমরা আছি, কিন্তু এখন পর্যন্ত কিন্তু ওইভাবে মেরুকরণটা হয়নি, সেই আবহটা কি ফিল করতে পারছেন কিনা? দেখুন, এখানে আবহটার মানে আপনার প্রশ্নটা আমার কাছে ঠিক ক্লিয়ার না, আপনি কি জানতে চাচ্ছেন? আমি আসলে জানতে চাচ্ছি যে বিসিবি ইলেকশন যখন হয় একটা উৎসবমুখর পরিবেশ হয়, ঠিক যেমনটা কোয়াবের ক্ষেত্রে হয়েছে। বিসিবি ইলেকশন ক্ষেত্রেও কিন্তু এই উৎসবমুখরতা থাকার কথা, কিন্তু এখনো সবাই বিচ্ছিন্নভাবে বলছেন আমি প্রার্থী হব আমি প্রার্থী হব। আচ্ছা, কিন্তু এই জিনিসটা তো এখন পর্যন্ত আমরা সেই রকমই পাচ্ছি না আর কি। মানে আমরা এখন পর্যন্ত জানি না যে কে প্রার্থী হচ্ছে এক্স্যাক্টলি, হয়তো মুখে মুখে শুনছি যে অনেকেই বলছেন, বুলবুল ভাই বলছেন, নান্নু ভাই বলছেন, একজন একটা কথা বলছেন, অফিশিয়ালি কোনো কিছু পাচ্ছি না। তো যতক্ষণ পর্যন্ত আমরা অফিশিয়ালি কোনো কিছু জানবো না, তো ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো কিছু বলার সুযোগ নাই। তো এটাই রিয়ালিটি আর কি। সো কথা অনেক কিছুই হতে পারে, বাট যতক্ষণ পর্যন্ত কনফার্মেশন ছাড়া তো কোনো কথা বলার জাস্টিফাইড না আর কি। অবশ্যই। রাহুল ভাই, আপনি যদি বলতেন যে মানে এখানে এখন পর্যন্ত কিন্তু বুলবুল ভাই তিনি বলেছেন তিনি ইলেকশন করবেন, নান্দু ভাই তিনি ইলেকশন করবেন, হয়তো বা ক্লাব সংগঠকরা যারা আছেন তারাও একটা প্ল্যান করছেন তামিম ইকবাল থাকবেন, তবে তামিম ইকবাল কোন দিকে থাকবেন কিংবা কিভাবে করবেন সেটাও কিন্তু এখন পর্যন্ত ডিসাইড হয়নি, যেহেতু এখন পর্যন্ত কাউন্সিলরশিপের যে ব্যাপারটা সেটাও কিন্তু এখনও ফিক্স হয়নি। আপনার কি মনে হয় তামিম ইকবাল ক্লাব সংগঠক ওই থেকে আসলে বেটার হয়, নাকি তিনি আসলে ক্রিকেটারদের এক্স ক্রিকেটার হিসেবে তিনি যেটা করেছেন কোয়াবে সেটা করলে বেটার হয়? কোন রোলে থাকলে তার জন্য বেটার? কোশ্চেনের মধ্যে কিন্তু আপনি উত্তর দিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ইলেকশনে। হ্যাঁ, কোশ্চেনের মধ্যে কিন্তু আপনি উত্তরটা দিয়েছেন, মানে খুবই সুন্দরভাবে আপনি উত্তরটা দিয়ে দিয়েছেন। দেখেন, এখনো কিন্তু তারাই জানে না যে তারা কোন ক্যাটাগরিতে করবে। এখন আমি বললাম উনি এক নম্বর ক্যাটাগরিতে করলো এখন, বাট একটা যখন প্রসেস শুরু হবে, কাউন্সিলরশিপের ব্যাপার আছে, বিভাগীয়দের কাউন্সিলরশিপের ব্যাপার আছে,
ইনস্টিটিউশনের ব্যাপার আছে, সাবেক প্লেয়াররা কারা সাবেক প্লেয়াররা যাবে, এনএসসির কোটাতে কারা আসবে। এখনও বুলুল ভাই এনএসসির কোটাতেই আছে, এখন বুলুল ভাই কোনটাতে যাবে, তামিম কোনটাতে আসবে, সবই কিন্তু আমরা কিন্তু একটা কোয়েশ্চেন মার্কের মধ্যে আছি। সো ওইটার উপরে বেস করে কিন্তু আমাদের উত্তর দেওয়াটা কিন্তু ভেরি ভেরি ডিফিকাল্ট। বাট আবার হাতে যে খুব বেশি সময় আছে এমনটা কিন্তু নয় না, কিন্তু এটা কিন্তু আসলে প্রসেসের ব্যাপার, এটা কিন্তু অফিসিয়াল ম্যাটার্স। সো আমরা কি করেছি কোয়াবে, আমরা কিন্তু আগে আমরা গঠনতন্ত্র চেঞ্জ করেছি, আমরা প্রসেস ঠিক করেছি, কাগজপত্র ঠিক করেছি, দেন আমরা অনুমতি নিয়েছি 90 দিনের মধ্যে আমাদের করে ফেলতে হবে, আমরা কিন্তু সেই অনুযায়ী করেছি। তার আগে কিন্তু আপনারা কিন্তু কোনো হাইপ টাইপেও কিন্তু পান নাই, আমাদের যা প্রসেস করা তাই করেছি। ডেফিনেটলি একটা সার্টেন টাইমের মধ্যে দেখবেন যে অনেক কিছুই তাড়াতাড়ি হয়ে যাবে। তো যেহেতু অক্টোবরের মধ্যে আমাদের এটা করতে হবে এবং এটার একটা গাইডলাইন যেহেতু আছে, সো সেই প্রসেসে আছে, হয়তো আমাদের এটা তো আর সবাইকে তো আসলে জানান দিয়ে করাটা যে করতে হবে এমন কথা নয়, টাইমলি আপনিও জানবেন, ডেফিনেটলি যখন দেখবেন যে আমাদের থেকেও আপনি পজিটিভ উত্তরও পেয়ে যাবেন, যে অবশ্যই আমরাও আশা করি খুব তাড়াতাড়ি জানতে পারবো। আমাদের আরেকটা বিরতি নিতে হচ্ছে, ফিরে এসে থাকবে মাঠের ক্রিকেট নিয়ে কথা, আমাদের সাথেই থাকুন। স্বাগত আবারও ডিবিসি নিউজের খেলার আড্ডায়, আপনাদের সাথে আছে আমি কনক মাহমুদ, আমাদের সাথে আছেন নিয়ামুল রশিদ রাহুল, সেলিম শাহেদ এবং মাজারুদ্দিন। আমরা কথা বলছিলাম এই কোয়াব বিসিবি নির্বাচন নিয়ে, একটু মাঠের ক্রিকেটে আসতে হবে। এই তো আর কদিন পরে এশিয়া কাপ, বাংলাদেশ কিন্তু একেবারে পুরোপুরি প্রস্তুত এশিয়া কাপের জন্য। নেদারল্যান্ডসের সিরিজটা গেল, আমি শুরুতে অমির কাছে যেতে চাই, সিরিজটা গেল, আমরা নেদারল্যান্ডসের বিপক্ষে যে পারফর্মটা করেছি, শুধুমাত্র লিটন দাসের তার ব্যাটিং ঝলকটা দেখেছি, কিন্তু তানজিদ তামিম তিনি হ্যাঁ খেলেছেন, কিন্তু লাস্ট যে ম্যাচটা ছিল সেখানে কি তাকে আমাদের ওপেনার হিসেবে ইউজ করার সুযোগটা ছিল কিনা? তানজিদ কিন্তু এই বছর লিডিং রান স্কোরার ছিল এই ম্যাচের আগে, সো তাকে আর দেখার প্রয়োজন আমার মনে হয় না ছিল। 5টা চেঞ্জ করেছিল কারণ খুব দরকার ছিল। আমরা সেকেন্ড ম্যাচেই বলছিলাম যে বাংলাদেশ কেন ব্যাটিং করলো না, ব্যাটিংটা হলে আর কি ভালো হতো, আর একটু দেখা যেত। ওই জায়গা থেকে 5টা চেঞ্জ হয়েছে, খারাপ হয়নি ম্যাচ, আমরা সিরিজ জিতেছি, এটাও ভালো হয়েছে। কারণ আমাদের অপশনও ছিল না, যেটা লিটনও বলছিল যে হয়তো ইন্ডিয়া আসলে একটু বেটার প্রিপারেশন হতো বা টাফার অপোনেন্টের সাথে খেলা হতো, বাট উইনিং ইজ অলওয়েজ আ গুড থিং, কনফিডেন্সটা গেইন হয়। তবে আরও টাফ ক্রিকেট খেলতে হবে, এটাও বাংলাদেশ টিমও খুব ভালো করেই জানে। তবে হারের থেকে ভালো জয় নিয়ে একটা টুর্নামেন্টে গেলে হয় কি যে সেই কনফিডেন্সটা থাকে। তবে বাংলাদেশের জন্য ইজি হবে না কিন্তু এশিয়া কাপে। আমরা যে গ্রুপে রয়েছি খুব টাফ গ্রুপ একটা, আমাদের যে কোনো একটা টেস্ট প্লেইং নেশন কিন্তু বাদ পড়বে এই গ্রুপ থেকে। যদি দুটো টিম কোয়ালিফাই করে সেক্ষেত্রে শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশ এখানেই কথা হবে। সো ওই জায়গাটা থেকে বাংলাদেশকে ভালো ক্রিকেট খেলে প্রথমে পরের রাউন্ডে যেতে হবে, তারপরের কথাগুলো ভাবতে হবে। বাট একটু ভালো শেপে মনে হচ্ছে, টু বি ভেরি অনেস্ট। আমরা লাস্ট 3টা টি20 সিরিজ জিতেছি, শ্রীলঙ্কাকে হারিয়েছি, পাকিস্তানকে হারিয়েছি, এখন নেদারল্যান্ডসকেও হারালাম। ওই জায়গাটা থেকে কনফিডেন্স রয়েছে, বাট আমি ওভার কনফিডেন্ট হচ্ছি না, টু বি ভেরি অনেস্ট। কারণ আমাদের অনেক গিভেন ডে, আমাদের অনেক কিছু ম্যাটার করে। ব্যাটিংটা বড় কনসার্ন, এখনও কনসার্ন, কারণ টপ 3-4-এর পরে বাকিরা টেস্টেড হয়নি খুব একটা এই নেদারল্যান্ড সিরিজে। সো ওই জায়গাটা থেকে একটু তো রয়েছে কনসার্ন। বাট ইউএইতে যেহেতু খেলা, ওই জায়গাটা কিন্তু অনেকটা বাংলাদেশের সাথে ম্যাচ করে কন্ডিশন, আমরা যদি মিরপুর বাদ দিয়ে বলি। সো ওই জায়গাটা থেকে আমাদের একই ভেন্যুতে সবগুলো খেলা, সো ওটাও একটা অ্যাডভান্টেজ বাংলাদেশের জন্য, খুব একটা ট্রাভেলিং হচ্ছে না। সব মিলিয়ে একটা তো আশা রাখা যায়, কারণ আমরা কখনো বড় কোনো টাইটেল জিতিনি। আমার মনে হয় যে হাই টাইম যে বাংলাদেশ একটা ট্রফি জিতুক, আমি বারবারই চাই এটা। বাট এটার জন্য প্রথমে সেকেন্ড রাউন্ড যেতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট আসলে। অবশ্যই রাহুল ভাই, তাসকিন আহমেদ আজকেও কিন্তু বলেছেন যে এর আগে জাকির আলী অনেক বলেছিলেন, অন্যান্য ক্রিকেটার তারাও বিভিন্ন সময় এক্সপ্রেস করেছেন, তাসকিন আহমেদও আজকে একটা বললেন যে আমরা কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাচ্ছি, আজকেও বলেছেন। তো এটা কি আসলে আত্মবিশ্বাস বলবেন, নাকি এটা একটা প্রিপারেশন যে না মেন্টালি আমরা স্ট্রং থাকবো কারণ আমরা দারুণ একটা সিরিজ খেলেছি, এই কারণে কিনা? না, অ্যাজ পার দি এশিয়া কাপ ইজ কনসার্ন, সবসময় প্লেয়াররা কিন্তু একটু টপ হাইপে থাকে, কারণ আমরা ফাইনাল ম্যাচ খেলেছি, আমরা ভালো ক্রিকেট খেলেছি এখানে। তো সেক্ষেত্রে সেই হিসাবে একটা তো আছেই। আর তাসকিন ইজ এন এক্সপিরিয়েন্স বলার, এখন অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার সে করেছে, সে নিজে জানে যে সে কতটুকু সে টিমকে সাহায্য করতে পারবে, এটা একটা বড় ব্যাপার। তো একটা সিনিয়র প্লেয়ার যখন এই কথাগুলি বলবে, তখন যারা আছে সতীর্থরা তারা তো ডেফিনেটলি একটা বুস্ট আপ হবেই। সেকেন্ডলি হলো যে প্রিপারেশন যদি আপনি বলে থাকেন, আমি মনে করবো যে দ্যাট ওয়াজ এ ফ্যান্টাস্টিক প্রিপারেশন। নো ম্যাটার হোয়াট আপনি কোন টিমের সাথে খেলছেন, দ্যাট ইজ ইম্যাটেরিয়াল। কারণ
ইন্টারন্যাশনাল লেভেলে ইটস এভরি টিম ইজ এ ইকুয়াল। সো ইটস এর নামে কিন্তু আসলে কোনো ভালো হয় না। তা না হলে আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে লাস্ট ম্যাচে আপনি টিম প্রিঙ্গলের বল খেলতেও কিন্তু তাদের অনেক সময় নিয়ে করতেছে, বাট গুড টু সি যে আপনি উইকেট কিন্তু আপনি খুব আপনি যে থ্রো করে আসবেন তা কিন্তু না, বা তাকে দেখে শুনে লিটনকে আমার কাছে মনে হয়েছে আরও বেশি পোক্ত মনে হয়েছে। মানে লাস্ট কয়েকটা দিন আপনি দেখবেন কয়েকটা সিরিজে সে খুবই ব্যাড পারফরমেন্সে দিয়ে গেছে, বাট এই যে কামব্যাক করা এবং তার মধ্যে যে কনফিডেন্স করা, টিম ম্যানেজমেন্ট তাদেরকে বুস্ট আপ করা, এবং সবথেকে বড় কথা যে আপনাকে এর বাইরে তো আপনি অন্য কোনো রিপ্লেসমেন্ট কি আপনার আছে? আপনার কিন্তু নাই। সো আপনাকে যা আছে আপনাকে এইটাই নামতে হবে, লড়াই করতে হবে এবং এইভাবে আপনাকে সাকসেস বের করে নিয়ে আসতে। সেলিম সাহেব ভাই, মানে আমাদের পজিটিভ একটা টেক ছিল যে লিটন দাস অবশেষে ফর্মে ফিরেছেন। খুব লম্বা একটা সময় 50+ ইনিংস কিন্তু অতটা দেখা যায়নি, কিন্তু এইবারে মানে 3 ম্যাচের মধ্যে 2টা 50+ ইনিংস, এইটা বাংলাদেশের জন্য কত বড় প্রাপ্তি। আমাদের ওয়ান অফ দ্য মেইন ব্যাটার তিনি কিন্তু রানে ফিরেছেন, এটা ধরে রাখা কতটুকু চ্যালেঞ্জিং হবে তার জন্য? আচ্ছা, চ্যালেঞ্জ হচ্ছে যে কোনো ব্যাটসম্যান বলেন না, রান করা কিন্তু ইটস এ হ্যাবিট। আপনি যখন রানের ফ্লোতে থাকেন তখন কিন্তু আপনি রান করতে থাকেন, আবার রান যখন হয় না তখন হতে থাকে না। এটা আজীব একটা জিনিস, এবং এইটার প্রশ্নের কোনো উত্তর আমার মনে হয় না কেউ দিতে পারবে। অ্যান্ড ইভেন যে ডন ব্র্যাডম্যান, যার ওয়ার্ল্ড রেকর্ড 99, ওনারও কিন্তু ব্যাট প্যাচ গেছে। সো যে কোনো প্লেয়ারের ক্ষেত্রে জিনিসটা হয়, বাট ভালো জিনিস যেটা হচ্ছে যে আপনি যখন রানে থাকেন আপনার কনফিডেন্স লেভেল হাই থাকে এবং তখন আপনি ম্যাচ উইনিং ইনিংস খেলতে পারেন। সো লিটন যেহেতু এখন রান করতেছে, ওটা ওর জন্য কনফিডেন্সের ব্যাপার, টিমের জন্য কনফিডেন্সের ব্যাপার, এবং টিম জিতার জন্য এটা বিগ ফ্যাক্টর। জি অবশ্যই। আমি শেষ করতে যাচ্ছি মাজারুদ্দিন অমিকে দিয়ে। আমার আফগানিস্তান আছে, আপনি বলছিলেন আফগানিস্তান আছে, শ্রীলঙ্কা আছে, হংকং আছে, কতটা টাফ হবে? খুব অল্প করে বাংলাদেশের জন্য আসলে চান্স দেখছেন কিনা? দেখেন, আমরা কিন্তু এমন একটা দল যেটা কালেকটিভ অ্যাপ্রোচ হয়ে ভালো খেলতে হয়। আমাদের কিন্তু 1-2 জন ম্যাচ ঘুরাই দিতে পারে না। সো আমাদের ওই 11 জনের মধ্যে সবাই তো আর একদিন পারফর্ম করবে না, বাট দলগত পারফরমেন্সটা খুবই ইম্পর্টেন্ট। ব্যাটারদের কাছ থেকে বেশি এক্সপেকটেশন থাকবে, কারণ বোলিংটা আমাদের কিন্তু যথেষ্ট ভালো। সো আমার মনে হচ্ছে যে ব্যাটিংটা খুবই ক্রুশাল হবে। আমরা যদি ভালো ব্যাট করতে পারি এই টুর্নামেন্টে আমাদের চান্স আছে। অনেক ধন্যবাদ অমি, আপনাকে ধন্যবাদ। রাহুল ভাই আপনাকে ধন্যবাদ। সেলিম সাহেব ভাই আসার জন্য, আপনাদের তিনজনকেই আমাদের স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ। দর্শক, যেটা বলছিলেন এশিয়া কাপে অনেক বড় আশা। হ্যাঁ, মাঠের বাইরে নির্বাচন নিয়ে তো অনেক আলাপ হবে, কিন্তু মাঠের ক্রিকেটটা বাংলাদেশ এবার অবশ্যই ভালো খেলতে চায়। আমরাও তাই প্রত্যাশা করি যাতে বাংলাদেশ ভালো খেলুক। ধন্যবাদ সবাইকে আমাদের আজকের আয়োজনে সাথে থাকার জন্য।